আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতে হাসপাতালে চিকিৎসককে ধর্ষণের পর হত্যা, এখনও ধোঁয়াশায় তদন্তকারীরা। এবার 2 শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের ঘটনায় রণক্ষেত্র ভারতের মহারাষ্ট্র। ভারত বন্ধের ডাক দিয়েছে আদিবাসীরা। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থে কাজ করবে পেন্টাগন। হত্যা ও সহিংসতার দায়ে শেখ হাসিনাকে জবাবদিহির মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। আবেদন করা শেষ, শিগগিরই চালু হচ্ছে পিস টিভি বাংলা, বলছেন ডক্টর জাকির নায়েক। হচ্ছে না গাজার যুদ্ধবিরতি চুক্তি, ইসরায়েলে 135টি ক্ষেপণাস্ত্র ছুড়েল হিজবুল্লাহ। বিভিন্ন নাটক করে ইসরায়েলের জন্য সময় কিনছে যুক্তরাষ্ট্র, সরাসরি অভিযোগ হামাসের। মস্কোসহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা, ব্র্যানস্ক অঞ্চলে আরও 15টি ড্রোন ধ্বংস করল রাশিয়া। দাড়ি না রাখায় নিরাপত্তা বাহিনীর 280 জন সদস্য বরখাস্ত করল তালেবান। এবং সর্বশেষে, অস্ত্র বাণিজ্য চুক্তি একমাত্র আইনি নথি যা জাতিসংঘের কাঠামোর অধীনে প্রচলিত অস্ত্র বাণিজ্য চুক্তির সমর্থক ও অনুশীলনকারী চীন, বলছেন চীনা মুখপাত্র। পশ্চিমবঙ্গের আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় যখন গোটা ভারত উত্তাল, তার মধ্যেই স্কুলে 2 শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে দেশটির মহারাষ্ট্র রাজ্য। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীদের পাথর, রাস্তারেল অবরোধের মতো ঘটনায় মঙ্গলবার উত্তাল হয়ে পড়ে মহারাষ্ট্রের ঠানের বদলাপুর একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলে 2 শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে স্কুলেরই এক পরিচ্ছন্ন কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে কর্তৃপক্ষের বিরুদ্ধে এককাট্টা হয়ে প্রতিবাদে সামিল হন অভিভাবকেরা। অভিভাবকদের একাংশের অভিযোগ, এমন একটা ঘটনা ঘটে যাওয়ার পরও স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আর স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে গোটা বদলাপুরে শাটডাউনের ডাক দেন শহরবাসী। ইতোমধ্যেই স্কুলে নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু ফাঁকফোকর উঠে এসেছে পুলিশি তদন্তে। স্কুলে কোনো নারী অ্যাটেন্ডেন্ট কেন নেই তা নিয়েও প্রশ্ন উঠেছে। তাছাড়া স্কুলে সিসিটিভি ক্যামেরা থাকলেও বেশিরভাগই কাজ করে না বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ। এদিকে কলকাতার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের পর কেটে গেছে দিন 10, কিন্তু এখনও ধোঁয়াশা অকুস্থল ঘিরে। হাসপাতালের সেমিনার রুমেই কুকর্ম করেছিল দুষ্কৃতিকারী, নাকি অন্য কোথাও খুন করে এনে রাখা হয়েছিল সেমিনার রুমে? তদন্তকারী সংস্থার বদল হলেও এই তথ্য এখনও অস্পষ্ট। প্রশ্ন উঠছে, যদি লাশ সেমিনার রুমের বাইরে থেকে আনা হয়ে থাকে, তা সিসিটিভি ফুটেজে কি দেখা যায়নি? 2. সেমিনার রুমে প্রবেশের অন্য কোনো দরজা বা জায়গা রয়েছে যা সিসিটিভির আওতার বাইরে? 3. সঞ্জয়ের সাথে আরও কেউ এই অপরাধের সঙ্গে যুক্ত থাকলে কোনো সন্দেহভাজনকে এখনও কেন তদন্তকারীরা গ্রেপ্তার করতে পারলেন না? অন্যদিকে ভারতে তফসিলি জাতি এবং জনজাতিদের সংরক্ষণ নিয়ে সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্টের নির্দেশ বাতিলের প্রতিবাদে পথে নামছেন দলিত আদিবাসীরা। বুধবার ভারত বন্ধের ডাক দিয়েছে ন্যাশনাল কনফেডারেশন অফ দলিত অ্যান্ড আদিবাসী সংস্থা। বহুজন সমাজ পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলও তাদের ডাকা বন্ধে সমর্থন জানিয়েছে। জরুরি পরিষেবা ছাড়া বাকি ক্ষেত্রে এই বন্ধের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের দাবি, সুপ্রিম কোর্টের রায়কে প্রত্যাখ্যান করুক কেন্দ্রীয় সরকার। পাশাপাশি তফসিলি জাতি, জনজাতি এবং অনগ্রসর জাতির জন্য ন্যায়বিচার এবং সমতা রক্ষারও দাবি জানানো হয়েছে। সম্প্রতি শীর্ষ আদালত একটি মামলার রায় জানায়, তফসিলি জাতি এবং জনজাতি সমাজের মধ্যে যারা আর্থিকভাবে সচ্ছল তাদের সংরক্ষণ বাতিল করে দেয়া হোক। পরিবর্তে তফসিলি জাতি এবং জনজাতি সমাজের আর্থিক সিঁড়িতে যারা একেবারে নিচে রয়েছেন সেই অতি পিছিয়ে পড়া অংশকে চিহ্নিত করে তাদের বাড়তি সুবিধা দেয়ার পক্ষে রায় দেয় শীর্ষ আদালত। অন্যদিকে হত্যা ও সহিংসতার দায়ে শেখ হাসিনাকে জবাবদিহির মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। এক প্রেস ব্রিফিংয়ে এমন কথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। কঠিন এ সময়ে এই দেশকে সমর্থন দেয়ার কথা জানিয়েছে জাতিসংঘ। মহাসচিবের মুখপাত্র বলেন, আমরা এই বিশেষ সংকটের শুরু থেকেই জবাবদিহির কথা বলে আসছি। সহিংসতা, প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহির দরকার রয়েছে। তিনি বলেন, আমি মহাসচিবের পাঠানো একটি চিঠি সম্পর্কে কিছু প্রশ্ন পেয়েছি। আমি আপনাকে বলতে পারি যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে একটি অভিনন্দন পত্র লিখেছেন গুতেরেস। চিঠিতে মহাসচিব বাংলাদেশে শান্তি ফেরানো এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে। জাতিসংঘের প্রত্যাশা ডক্টর ইউনূসের সরকার একটি অন্তর্ভুক্তিমূলক পন্থা গ্রহণ করবে যার মধ্যে তরুণদের পাশাপাশি নারী, সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বরও বিবেচনা করা হবে। তিনি বলেন, দেশের সব নাগরিক, বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওপর ভরসা করছেন গুতেরেস।
এছাড়াও এ বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। দপ্তরটি বলেছে, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজের প্রতীক্ষায় রয়েছে তারা। পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার বলেন, অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিকের মতো বিষয়কে সামনে রেখে দুই দেশের যৌথ মূল্যবোধ ও অভিন্ন স্বার্থকে প্রাধান্য দিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার অপেক্ষায় রয়েছে পেন্টাগন। তবে এই মুহূর্তে নির্দিষ্ট কোনো যোগাযোগ বা সহযোগিতার বিষয়ে বলার মতো কিছু নেই। আমরা অবশ্যই মানবাধিকারের সুরক্ষা এবং যেকোনো সহিংসতা এড়ানোর প্রত্যাশা করব। এছাড়াও বাংলাদেশে শিগগিরই পিস টিভি বাংলার সম্প্রচার চালু হবে বলে জানিয়েছেন ভারতের খ্যাতনামা ইসলামী স্কলার ডক্টর জাকির নায়েক। তিনি জানান, পিস টিভি বাংলাসহ ইংরেজি, উর্দু ও চাইনিজ ভাষায় চালু আছে। স্যাটেলাইট সম্প্রচার কখনো বন্ধ হয়নি, শুধু বাংলাদেশ ও ভারতে পিস টিভির ডাউনলিংকের অনুমতি তুলে নেওয়ায় কেবল অপারেটররা তা বন্ধ রেখে। তিনি আরও জানান, স্যাটেলাইট মাধ্যমে চালু থাকলেও যেহেতু বাংলাদেশে কেবল নেটওয়ার্কে সম্প্রচার বন্ধ আছে, তাই সেটা চালুর প্রক্রিয়া চলমান রয়েছে। আবেদন করা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুমতি দিলে কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে চালু হবে। এদিকে লেবাননের ভূখণ্ড থেকে মঙ্গলবার গভীর রাতে উৎক্ষেপণ করা 5টি ক্ষেপণাস্ত্র উত্তর ইসরায়েলে প্রবেশ করার পরে পশ্চিম গ্যালিলে সাইরেন বেজে উঠে। ওয়াইনেট নিউজ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো কোনো জনবসতিপূর্ণ এলাকায় অবতরণ করেনি এবং এতে কোনো ক্ষতিও হয়নি। সব মিলিয়ে মঙ্গলবার উত্তর ইসরায়েলে 135টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। এদিকে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইজোভ গ্যালান্ট আশঙ্কা প্রকাশ করেছেন যে গাজা যুদ্ধবিরতি চুক্তিতে ব্যর্থ হলে ইরান এবং হিজবুল্লাহর পক্ষ থেকে তেল আবিবের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে। গ্যালান্ট অভিযোগ করেন, নেতানিয়াহু সবসময় গাজা উপত্যকায় যুদ্ধ অব্যাহত রাখা এবং যুদ্ধবিরতি বাধাগ্রস্ত করার বিষয়ে তার নিজস্ব নীতি অনুসরণ করে চলেছে। অন্যদিকে মার্কিন ইহুদি পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের মধ্যপ্রাচ্য সফর শেষ হলেও গাজায় যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে না বলেই মনে হচ্ছে। মধ্যস্থতাকারীদের চেষ্টা অব্যাহত থাকলেও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলছে, ইসরায়েলের একগুঁয়েমির কারণেই চুক্তিটি হচ্ছে না। গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ নিয়ে নভেম্বরের মতো মধ্যপ্রাচ্য সফর করলেন ব্লিনকেন। একটি যুদ্ধবিরতি চুক্তির জন্য তিনি চেষ্টা করেন, কিন্তু এখনও সফল হতে পারেননি। তিনি মিশরে গিয়ে প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেন। মিশরীয় নেতা তাকে আরও বড় আঞ্চলিক সংঘাতের ব্যাপারে সতর্ক করে দেন। নেতানিয়াহু এখনও জোর দিয়ে বলছেন যে ইসরায়েলি সেনাবাহিনী গাজার কৌশলগত স্থানগুলোতে অবস্থান করবে। এছাড়া হামাসকে নির্মূল করা সহ তাদের ঘোষিত লক্ষ্যগুলো তারা হাসিল করবে, আর তা করার জন্য আবার যুদ্ধ শুরু করতে হলেও তারা তা করবে। অন্যদিকে হামাস স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার দাবি করছে। হামাসের মুখপাত্র ওসামা হামদান বলেন, ইসরায়েল বাইডেনের প্রস্তাবে থাকা বিষয়গুলো থেকে সরে এসে নেতানিয়াহুর কথা থেকে বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র তাকে পূর্বের চুক্তি মেনে চলার অর্থ বোঝাতে ব্যর্থ হয়েছে। বাইডেন বলেন, ইসরায়েল চুক্তি কার্যকর করার চেষ্টা করছে, অন্যদিকে হামাস চুক্তি থেকে পিছিয়ে যাচ্ছে। তিনি বলেন, এটি এখনও আলোচনায় রয়েছে, তবে কিছু বলা যাচ্ছে না। হামাস বাইডেনের মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেছে, এ মন্তব্য বিভ্রান্তিকর এবং তারা চুক্তিতে পৌঁছাতে আগ্রহী হলেও নতুন শর্তগুলো আগের কাঠামোর সঙ্গে অসঙ্গতিপূর্ণ। তারা আরও অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি অন্ধ পক্ষপাত দেখাচ্ছে এবং তাদের দাবি মেনে নিচ্ছে, যার ফলে ইসরায়েল নিরাপরাধ বেসামরিক জনগণের ওপর আরও অপরাধ করার সুযোগ পাচ্ছে। এদিকে আচমকা রাশিয়ার মুসলিম প্রধান প্রজাতন্ত্র চেচনিয়া সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত 13 বছরের মধ্যে প্রথমবারের মতো উত্তর ককেশাসের এই প্রজাতন্ত্রে পা রাখলেন তিনি। এ সময় চেচেন নেতা রমজান কাদিরভকে সঙ্গে নিয়ে চেচেন সেনা ও স্বেচ্ছাসেবকদের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের সক্ষমতাও পরিদর্শন করেন। পুতিনের চেচনিয়া সফরের বিষয়ে ক্রেমলিনের পক্ষ থেকে আগে থেকে কোনো ঘোষণা দেয়া হয়নি। পূর্ব ঘোষণা ছাড়াই মঙ্গলবার সেখানে যান তিনি। এমন এক সময়ে পুতিন সেখানে গেলেন যখন কুরস্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনীকে বিতাড়িত করতে লড়াই করছে রুশ বাহিনী। সপ্তাহ দুয়েক আগে রুশ সীমান্ত টপকে এই অঞ্চলে প্রবেশ করেছিল ইউক্রেনের সেনারা। তারপর সীমান্ত থেকে রাশিয়ার ভেতরে বেশ কিছু অঞ্চল তাদের দখলে রয়েছে। বলা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়াকে এত বড় অনুপ্রবেশ মোকাবিলা করতে হয়নি। চেচনিয়ার সেনাদের উদ্দেশ্যে পুতিন বলেছেন, যতদিন আমাদের কাছে তোমাদের মতো পুরুষ থাকবে, আমরা একেবারে অজেয়। প্রসঙ্গত, আজ বুধবার রাশিয়ার ওপর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, যার মধ্যে মস্কো অঞ্চলেও হামলা হয়। রাশিয়ান কর্মকর্তারা জানিয়েছেন, ক্রেমলিন থেকে প্রায় 38 কিলোমিটার দক্ষিণে 3টি ড্রোন এবং সীমান্তবর্তী ব্রায়ানস্ক অঞ্চলে আরও 15টি ড্রোন ধ্বংস করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ইউনিট। হামলায় কতগুলো ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ইউক্রেনের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি। অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং
মঙ্গলবার বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছে, অস্ত্র বাণিজ্য চুক্তি একমাত্র আইনি নথি যা জাতিসংঘের কাঠামোর অধীনে প্রচলিত অস্ত্রের বৈশ্বিক বাণিজ্য নিয়ন্ত্রণ করে এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ও বৈশ্বিক নিরাপত্তা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চীন অস্ত্র বাণিজ্য চুক্তির সমর্থক এবং অনুশীলনকারী উল্লেখ করে মুখপাত্র বলেন, বেইজিং অস্ত্র বাণিজ্যের ইস্যুতে একটি বিচক্ষণ এবং দায়িত্বশীল মনোভাব গ্রহণ করে, বিশেষ করে শুধুমাত্র সার্বভৌম রাষ্ট্রগুলোর সাথে অস্ত্র বাণিজ্যে সহযোগিতা করে। এদিকে দাড়ি না রাখায় নিরাপত্তা বাহিনীর 280 জনের বেশি সদস্যকে বরখাস্ত করেছে আফগানিস্তানে তালেবান সরকারের নৈতিকতা মন্ত্রণালয়। একই সঙ্গে গত বছর অশ্লীল কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 13,000-এর বেশি মানুষকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার তালেবান কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। পাপ দমন ও পুণ্যের প্রচার হিসেবে পরিচিত নৈতিকতা মন্ত্রণালয় তাদের কার্যক্রমের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, আটককৃতদের প্রায় অর্ধেককে 24 ঘণ্টার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট কোনো অপরাধে জড়িত থাকায় তাদের আটক করা হয়েছিল সে বিষয়ে দেশটির নৈতিকতা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়নি। এমনকি আটককৃতদের সবাই পুরুষ নাকি তাদের মধ্যে নারীরাও রয়েছে সে বিষয়েও কোনো তথ্য ওই প্রতিবেদনে তুলে ধরা হয়নি। তালেবান ক্ষমতা দখলের পর নারী বিষয়ক মন্ত্রণালয় বাতিল করে এই নৈতিকতা মন্ত্রণালয় গঠন করা হয়। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন নারীদের ওপর বিভিন্ন বিধিনিষেধ ও মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করায় তালেবান শাসকদের সমালোচনা করে আসে। তবে তালেবান এই অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে দাবি করেছে। তারা জানিয়েছে, ইসলামী আইন এবং আফগান রীতিনীতি অনুসারে এসব নিয়মকানুন প্রয়োগ করা হয়েছে। ইসলামী পোশাকবিধি অনুসরণ নিশ্চিত করতে একটি নতুন পরিকল্পনা তৈরি করা হচ্ছে, যা দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে অবস্থিত সর্বোচ্চ আধ্যাত্মিক নেতার তত্ত্বাবধানে থাকবে। মোখলিস জানান, সর্বোচ্চ নেতার নির্দেশনা অনুযায়ী নারীদের হিজাব পরিধানের জন্য একটি খসড়া পরিকল্পনা তৈরি ও অনুমোদিত হয়েছে।